ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব। সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় জামাত। মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণে বিরোধিতা। স্বৈরাচারের দোষর, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। কুয়েত, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা। হরমুজে নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। মোজতবা খামিনি আহত হলেও নিরাপদ থাকার দাবি। সংঘাতের জেরে তেল নেয়ার হিড়িক। পাম্পে সেনা চান মালিকরা। বাড়তি ডিজেল চেয়ে ভারতকে চিঠি। রাশিয়া থেকে জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো ছাড় চায় বাংলাদেশও। অবশেষে চালু হচ্ছে থার্ড টার্মিনাল। চলতি বছরের শেষ দিকে উদ্বোধন, জানালেন বিমান প্রতিমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বমানের করতে সহযোগিতার প্রস্তাব চীনের। এবং ঈদযাত্রার জন্য লাইন ও কোচ সংস্কারে ব্যস্ত রেলওয়ে। এবারও লক্কর ঝক্কর বাস ঘষে মেজে নামানোর প্রস্তুতি। ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেয়ার হুঁশিয়ারি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল। রীতি অনুযায়ী একদিন আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি দলের সংসদীয় সভা। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা জানিয়েছেন, সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। বিধি অনুযায়ী কাল তাদের শপথ পড়ানোর পাশাপাশি অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। যাত্রা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের। রীতি অনুযায়ী আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও স্পিকারের চেয়ারটি ফাঁকা রেখে শুরু হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই ঘোষণা করবেন সভাপতিত্ব করবেন কে। জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন। তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদের স্থায়ী কমিটি গঠন এবং কার্যপ্রণালী বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত সাড়া না দিলে বিএনপি থেকেই হবে ডেপুটি স্পিকার। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বসবে মূল অধিবেশন। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া 133টি অধ্যাদেশ। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ঠিক হবে প্রথম অধিবেশনের সময়কাল। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতারা। সংসদীয় সভা শেষে তারা জানিয়েছেন, ডেপুটি স্পিকারের বিষয়ে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে। সংসদে জামাত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় উল্লেখ করেন নেতারা। বলেছেন, বাধ্য না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বুধবার সংসদ ভবনে বিরোধী দল জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্যরা দুপুর 12টায় বিরোধী দলের সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংসদে বিরোধী দলের ভূমিকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার নির্বাচন হওয়ার কথা, ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আর ডেপুটি স্পিকার প্রসঙ্গে বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে নেওয়া হবে সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। স্পিকারের বিষয়ে যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়। বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এগুলা ভুলে গিয়ে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরাক। ইরাকে ও বাহরাইনে 2 জন নারী নিহত হয়েছেন। তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর মধ্যেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ চলাচল বন্ধে মাইন বসানো শুরু করেছে তেহরান। যদিও বেশ কয়েকটি মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। এদিকে ইসরায়েলের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা আহত হলেও আছেন নিরাপদে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ইরানের ওপর ইসরায়েলের আগ্রাসন। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর। দেশটির পশ্চিমাঞ্চলের বুরুজেরদো শহরে আইন শৃঙ্খলা বাহিনীর সদর দফতরে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে রকেটের ধাতব খণ্ডের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা মার্কিন সেনাদের উপর হামলার দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলেই ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। হরমুজ প্রণালীতে 1 লিটার তেলও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানের সামরিক বাহিনী। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বেশ কয়েকটি মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। ইরানে নিহত শীর্ষ সামরিক কমান্ডারদের শেষ বিদায়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রাষ্ট্রীয় শোকযাত্রায় কফিন বহন করে স্লোগান দেন সাধারণ জনতা। নতুন নেতৃত্ব ও দেশের প্রতিরক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ার অঙ্গীকারও শোনা গেছে শোকসভায়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জ্বালানি তেল নিয়ে কাটছে না অস্থিরতা। বুধবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা সারি। উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন, সরবরাহ বাড়ানো সহ 8 দফা দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। সপ্তাহখানেক ধরেই রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংকটের শঙ্কায় জ্বালানি তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। ফলে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। সেই মহাকালীর ওইখান থেকে লাইন ধরছি, এই পর্যন্ত আসতে 3 ঘন্টা লাগবে। 9টা থেকে শুরু, এখন 10টার বেশি বাজে। তেলই নিতে পারি না, অফিসে যাবো কিভাবে? আগে তো আসতাম 5 মিনিটে নিয়ে যেতাম তেল, এখন তো আর সেটা নাই। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফিলিং স্টেশন মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, বিপণন কোম্পানি থেকে মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। শুক্রবার থেকে শনিবার রবিবার পর্যন্ত পাম্প ড্রাই ছিল। রবিবারে আমাকে দেয়া হয়েছে আমার 20,000 জায়গায় মাত্র 4,500 লিটার। চট্টগ্রাম বিভাগের ম্যাক্সিমাম পাম্পই
তেল তো পাচ্ছেই না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিরাপত্তাটার অভাব হয়ে গেছে। প্রত্যেকটি ফিলিং স্টেশন নিরাপত্তার জন্য পুলিশের সাথে সেনা সদস্য মোতায়েন করতে হবে। আমাদের জার্মানি নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা আমাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হব। এদিকে বিভাগীয় শহরে ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহের পরিমাণ 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। অন্যদিকে বুধবার ও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 14টি জাহাজের খালাস কার্যক্রম চলে। আমদানি করা জ্বালানির মধ্যে আছে অপরিশোধিত জ্বালানি তেল, ডিজেল, ফার্নেস অয়েল, এলএনজি ও এলপি গ্যাস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে বাড়তি ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় ডিজেল সহায়তা চেয়ে বাংলাদেশে দেওয়া চিঠির বিষয়ে মোদী সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রণয় ভার্মা। একটা পাইপলাইন আছে, আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে, এটা আমরা বলছি যে আরো একটু তেল বাড়ানোর জন্য তেল বাড়া দিতে বলছি। এখন কি বাড়ে তারপরে বুঝবো যে কত বাড়ছে। Power transmission lines, we have cross-border pipelines. So we discussed about our engagement about how to strengthen our energy and power cooperation. We received a formal request from the government of Bangladesh about additional supplies. And I just received it and I'll be forwarding it to our authorities for consideration. ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার। বাস টার্মিনালে ভাড়ার তালিকা টাঙানোর আহ্বান জানিয়েছেন তিনি। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চান পরিবহন মালিক সমিতির নেতারা। দরজায় কড়া নাড়ছে ঈদ। এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে মহাখালী বাস টার্মিনালে মত বিনিময় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার দুপুরে সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেওয়া হবে না। ডক্টর বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে। সমন্বয় করে কাজ করলে এই ঈদযাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি ভালো হবে। বাস টার্মিনালে চাঁদাবাজি কিংবা যাত্রীরা হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না, কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ঈদে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সহযোগিতা চেয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। পাশাপাশি বাস প্রতি 100 লিটার তেলের প্রয়োজন বলেও জানান তারা। এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দিলে আমাদের জন্য সুন্দর হবে। 10 লিটার বা 12 লিটার তেল দিয়ে কোনো গাড়ি টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। সর্বনিম্ন হলো 100 লিটার তেল প্রতিটি গাড়িতে দিতে হবে। ঈদে আব্দুল্লাপুর চন্দ্রা এলাকায় অঘোষিত বাস টার্মিনাল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সংসদ 133টা অধ্যাদেশ পাশ করতেই অনেকটা সময় চলে যাবে, তাই জুলাই সনদ আগে নিষ্পত্তি হতে পারত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর কাকরাইলে একটি হোটেলে বাংলাদেশ জন অধিকার পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। আগেই নিষ্পত্তি হতে পারত। এখন কালকে যখন বসা হবে 133টা অধ্যাদেশ আলোচনা করে পাশ করতে করতেই তো 1 মাস চলে যাবে। এই যাত্রাটা কিন্তু খুব সহজ নয়। আবেগে উত্তেজনায় সাহস দেখিয়ে রাজপথের লড়াই করার মধ্যে এক ধরনের বীরত্ব আছে। ভেবে চিনতে দেশের জন্য কোন প্রস্তাবটা ভালো, যে জন্য এতগুলো মানুষ মাত্র 40 দিনে 1,500 শহীদ হলো, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ওটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। 2য় শ্রেণীর শিক্ষার্থী আয়েশা মনি ও নুসরাত জাহান মরিয়ম রাস্তায় খেলছিল। পাশের একটি বাড়ির পুরাতন দেয়াল ভেঙে নতুন করে নির্মাণ কাজ চলছিল। হঠাৎ দেয়াল ধসে শিশুদের গায়ে পড়ে। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে 2 শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনক এলাকাবাসীর দাবি, নিরাপত্তা বেষ্টন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছিল নির্মাণাধীন ওই ভবনটিতে।
কাতারে আটকে বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। আগামী 13 এবং 15 মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য ফ্লাইট দুটি পরিচালনা করা হবে। দূতাবাস এক বার্তায় জানায়, এই দুইটি ফ্লাইটের সময় সকাল 10টা। আগ্রহী যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে কাজ করছে।